আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আহ নির্বাচন পরবর্তী আমাদের প্রথম ক্লাস। কি অবস্থা তোমাদের? ঠিক আছে, ওকে। তো হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাক। আমাকে একটুখানি জানাবা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আহ, আমরা আমাদের আজকের ক্লাসে আমি কিংবদন্তির কথা বলছি, এই বড় কবিতাটা নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলাপ আলোচনা করব, দেখি কতটুকু পড়তে পারি। কবিতাটা গদ্য ছন্দে লেখা, একটু আহ, ভাষাগত দিক থেকে সহজ হলেও কবিতার আসলে প্রত্যেকটা লাইনের একটা ব্যাখ্যা আছে, সেগুলো আমরা জানার জন্য চেষ্টা করব। কি অবস্থা তোমাদের? ইলেকশন কেমন হয়েছে তোমাদের? নির্বাচনে তোমরা তো মনে হয় জীবনে প্রথম এরকম নির্বাচন দেখলা। তো যাই হোক, আমিও আজকে মানে ঢাকায় ব্যাক করছি, যদিও এই যে মাত্র জাস্ট মাত্র এসেই জাস্ট ক্লাসে ঢুকে গেলাম। তো রাস্তা একটু যানজটের কারণে আমার গ্রাম থেকে আসতে ভালোই লেট হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ জাস্ট আমি ক্লাসটা শুরু করছি। ভাবছি যে ক্লাসটা জাস্ট আমি শুরু করতে পারবো না, হয়তো ক্লাসটা আর একটু পিছিয়ে দিতে হবে আমাকে। তো মোটামুটি জাস্ট আমি শুরু করতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ও আজকে তো আবার আরেক দিন নাকি? 14 তারিখ আজকে। সেটার কথা বলছো? এই যে এই ছেলের নাম কি? এম মাহি। 14 তারিখ। ভালো রেজাল্ট না হইলে, ভালো কেরিয়ার না হইলে, পকেটে মোটা অঙ্কের টাকা না থাকলে এসব ভালোবাসা দিবস আর ভালোবাসা জানালা দিয়ে পালাবে, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে। এই ছেলেকে, একে সাসপেন্ড করা হলো। রিমুভ অ্যান্ড ব্যান। ওকে, ব্যান করে দিই। ওকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে ওকে আছে সব কিছু। আমরা তাহলে শুরু করতে পারি, ক্লাস শুরু করি। তা আমরা আজকে যেই কবিতাটা নিয়ে আলোচনা করব সেই কবিতার নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটা, এই কবিতাটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো লেটস গো, চলো আমরা একটু দেখি। প্রথমে আমরা লেখক পরিচিতিতে একটু সামান্য ছোট্ট করে আমরা একটু ইনসাইড নেব, দেন আমরা কবিতাতে চলে যাব। সো আমাদের এই কবিতাটা যিনি লিখেছেন, লেখকের নাম আমরা সবাই জানি, তিনি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। তার থেকে বেশ কয়েকটা জায়গায় পরীক্ষাতে প্রশ্ন আসে। তার মধ্যে যে জায়গাটা আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই জায়গাতে, যে তিনি হচ্ছে বাংলাদেশ সরকারের কৃষি এবং পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তিনি একাধারে একজন লেখক এবং একজন মন্ত্রী ছিলেন। ঠিক আছে? তো 1982 সালে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন এবং 1984 সালে তিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পান। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে তিনি হচ্ছে কাজ করেছেন। এই দুইটা পয়েন্ট থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, তো তার কিছু গুরুত্বপূর্ণ কিছু কাব্যগ্রন্থ রয়েছে। সেই কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে সাতনরিহার, কখনো রং কখনো সুর, কোমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। এই যে আমি কিংবদন্তির কথা বলছি যে কবিতাটা, এটা আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ কবিতার নাম যা, কাব্যগ্রন্থের নামও কিন্তু তা। এরপর রয়েছে বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। এগুলো লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, এগুলো তোমরা একবার পড়ে নিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আলতু ফালতু কমেন্ট করলে আসলে তোমরা ব্যান ব্যান করে দেবো, তোমাদেরকে আমি ব্যান করতে বাধ্য। আহ, দেখতে দেখতে অনেকগুলো ক্লাস কিন্তু করেছি এবং অনেকগুলো ক্লাস হচ্ছে। সো তোমরা যদি এখন এরকম যদি করো, এগুলো যদি করো, তাহলে তো এটা খুবই খারাপ দেখায়। ক্লাসগুলো নিয়মিত করো। এইসব ডে ফে, কি ডে, ট্যাডি ডে, চকলেট ডে, এসব ডে ফে বাদ দিয়ে ভালোবাসা এগুলো জানালা দিয়ে পালাবে। তো অবশ্য তোমাদেরকে এখন কিছু বলেও লাভ নাই, তোমাদের এখন বয়স কম, আমার কথার ধাঁচও তোমরা এখন বুঝবা না, ওই বয়সও তোমাদের হয় নাই, এই জন্য তোমাদেরকে আসলে
বুঝ দিয়ে লাভ নেই আমার। তো যাই হোক, চলো আমরা একটু দেখি এই কবিতাটার মূল ভাবটা একটু দেখি। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ, আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থের নাম কিংবদন্তি শব্দের অর্থ কি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি, বুঝছো? আচ্ছা, তো দেখো আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের, এই লাইনটা অবশ্যই মনে রাখবা। ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীর মুক্তির দীপ্ত ঘোষণা। আচ্ছা, ঐতিহ্য সচেতন কারা? যারা আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন, যারা আমাদের ইতিহাস জানে এবং ইতিহাস সম্পর্কে যারা সচেতন। শিকড় সন্ধানী মানে হচ্ছে যারা নিজের রুট সম্পর্কে জানে, রুটলেস না, দাদার নাম কি বলতে পারবে না, তারপর হচ্ছে বাপের বাড়ি কোন জায়গায় এটা বলতে পারবে না, বাপের বাড়ির নাম কি জানে না। ঢাকা শহরে এমন তোমরা অনেকেই আছো যে দাদার নাম জানো না, দাদির নাম জানো না। দাদের বাপের নাম জানা লাগবে না, কিন্তু দাদার নাম তো জানবা। জানে আমার বাড়ি কুষ্টিয়া, কিন্তু কুষ্টিয়া কোন উপজেলায়, কোন বাড়ি, কোন গ্রাম, এগুলো কিছুই জানে না। তো আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নাই, ফুফুকে জানে না, কয় ফুফু জানে না, কোন ফুফুর কি নাম জানে না। এরা হচ্ছে রুটলেস, শিকড় সন্ধানী। তো এই কবিতাতে আমাদের ঐতিহ্য সচেতন এবং শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা, তারা কিভাবে আসলে স্বাধীনতা অর্জন করেছে, তারা কিভাবে ফাইট করেছে, তারা কিভাবে আসলে আমাদের ইতিহাসটাকে এত সমুন্নত রেখেছে, সেটা সম্পর্কে আমরা জানবো। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির সংস্কৃতির 1000 বছরের ইতিহাস। তাহলে এইখানে আমরা দেখি যে আমাদের বাঙালিদের 1000 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের এখানে ধরা পড়ছে। এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গসমূহ তিনি এই কবিতায় পৌনঃপুনিক মানে বারবার মানব মুক্তির আকাঙ্ক্ষা সোচ্চার হন। তাহলে মানব মুক্তির আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ যেখানে মানুষেরা কি থাকবে, স্বাধীন মুক্ত থাকবে, তারা পরাধীন থাকবে না, এই ধাঁচের কথা বলা হয়েছে। কবি একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে শব্দবন্ধ কবিতা। এই যে কবিতা শব্দটা আমরা এই কবিতায় অনেকবার পাবো। এখন এই কবিতা মানে কি, এটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন থাকবে, আমি তোমাদেরকে একটু ছোট্ট করে সংক্ষেপে একটু বলি। তো সেটা হচ্ছে কি, এই যে একজন বলছে আমি জানি না, আহমেদ মিম, জানো না কেন? এটা বলতে কি লজ্জা করে না? দাদার নাম জানো না, ফুফুর নাম জানো না, কয় ফুফু জানে না, এই যে জানি না এটা বলাটাই তো লজ্জার, এটা বলাটাও লজ্জার। তুমি জাস্ট চিন্তা করো এইভাবে যে তুমি একদিন যখন ফুফু হবা, তখন তোমার ভাইয়ের ছেলে তোমার নাম জানবে না, তুমি তো দাদি হবা, তুমি তো দাদা হবা, তোমার ছেলের ছেলে সেটা জানবে না তোমার নাম কি, তাই না? তাহলে তুমি জানো না কেন? তুমি তোমার নিজেকে দিয়ে চিন্তা করো। আচ্ছা, যেখানে যেটা কথা বলতেছি, এই কবিতায় কবিতা যে শব্দটি আছে, এই শব্দটা অনেকবার ব্যবহৃত হয়েছে। হোয়াট ইজ কবিতা? কবিতা বলতে এখানে সমস্ত ইতিবাচক ধারণাকে কবিতা বলা হয়েছে। মানে কবিতা বলতে কবিতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচক চিন্তাধারায়, ইতিবাচক পরিবর্তন, ইতিবাচক জিনিসগুলোকে এই কবিতায় কবিতা বলা হয়েছে। তাহলে বুঝছো, কবিতা কিন্তু নির্দিষ্ট কোনো কিছু না। আচ্ছা, কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্য এগিয়ে নিয়ে চলেছেন। তাহলে এই কবিতা আমরা আরো দেখতে পাবো যে কবির পূর্বপুরুষের, আমাদের যে পূর্বপুরুষ মানে কারা? আমাদের বাপ, দাদা, দাদার বাপ, এরকম আমাদের পূর্বপুরুষ যারা আছে, তাদের যেই সাহস, তাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, সেটার মধ্যে তিনি কি করেছেন? বর্ণনা করেছেন। এই কবিতায় বর্ণিত ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস। তাহলে এখানে মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, অনেক বড় ম্যাম সাহেব, অনেক বড় সাহেবের কথা বলে নাই, মাটির কাছাকাছি মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষি কাজ করে, যারা গ্রামে মাছ পালন করে, যারা চাষাবাদ করে, এমন মানুষের কথাই কবিতা বলা হয়েছে। বাংলায় ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতায় ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। অর্থাৎ আমাদের এই স্বাধীনতার জন্য, মুক্তির জন্য আমাদের ভাই, আমাদের বোন, আমাদের পরিবারের যে আত্মত্যাগ, সেটার কথাও এখানে উঠে আসেন। কবি এও জানেন মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ। তাহলে এবার বুঝছো, মুক্তি তখনই তুমি পাবা যখন তুমি যুদ্ধ করবা। কবি বলেছেন যে মুক্তির জন্য যুদ্ধ প্রয়োজন, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় ভালোবাসার জন্য, তাদের মুক্ত করার জন্য তাদের ছেড়ে যেতে হয়। যুদ্ধ তো আর ঘরে বসে করা যায় না, পরিবার ছাড়তে হবে, ভাই ছাড়তে হবে, বোন ছাড়তে হবে।
এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস থেকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইতিহাস থেকে, আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে কবি সেটা জেনেছে। তো আমরা এখন কবিতাটা লাইন বাই লাইন পড়বো। আবার বলছি, কবিতার গদ্য ছন্দে কি থিম বুঝাইছে এই জিনিসটা বুঝতে হবে। এই কবিতা অনেক ডিটেলস, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ এরকম কিছু নাই, বাট প্রত্যেকটা লাইন দ্বারা কি বুঝিয়েছেন এটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে, বুঝতে পারছো? পড়বো কবিতাটা? কি পড়বো? কবিতাটা পড়বো? কি মন খারাপ তোমাদের? পছন্দের প্রার্থী জিতে নেয় এই জন্য মন খারাপ? ভাই বাংলাবাজ বুক নিব, কিভাবে নিব? তানবির স্যার পেজে মেসেজ দাও। এই যারা জানো না, দাদার নাম জানো না, দাদির নাম জানো না, ফুফুর নাম জানো না, বুঝছো? গ্রামের বাড়ি কই জানো না, কোন গ্রামে জানো না, কোন ইউনিয়নে জানো না, কোন ডাকঘরে জানো না, কত নাম্বার ওয়ার্ডে জানো না, তারা আজকে গিয়ে এটা জানবা। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা জানবা। এটা কার কাছ থেকে জানবা? মায়ের কাছ থেকে না, বাপের কাছ থেকে জানবা। তোমার মাও জানে না। তোমার মা জানলে তুমি এত অশিক্ষিত থাকতে না, এত বর্বর থাকতে না। ডেফিনেটলি তোমার মা তোমাকে শেখায় নাই, অথবা তোমার মা জানে না। আর জানো খালি ওই নানার গোষ্ঠীরটি। নানার গোষ্ঠীরটা খুব ভালো করে জানে। কেমনে জানে জানো? মানে মামার বউ মামি, মামিরা তো চিনেই, মামির বোনের নামও জানে, মামির বোনের হাজবেন্ডের নামও জানে, মামির পাঁচ বোন কারে কোন জায়গায় বিয়ে দিছে সবার লগে কথা হয়, কোন বোনরে কোন জায়গায় বিয়ে দিছে জানে, মামির পাঁচ বোন কোন বোনের জামাইয়ের নাম কি এটি জানে, কিন্তু ফুফুর নাম জানে না। আছে তোমাদের মধ্যে, আমি আমি 100% শিওর এখানে যারা ক্লাস দেখতেছো মেজরিটি স্টুডেন্ট এই রোগে আক্রান্ত। দাদার নাম দাদির নাম জানে না, নানা নানির নাম খুব ভালো করে জানে, নানির বাপের নাম, নানার বাপের নাম জানে, নানির বোন তিনটে হেটা ভালো করে জানে, নানির তিন বোন, এক বোনের জায়গায় তারেক বোনের জায়গায় তারেক বোনের বাড়ি, এটা সব সব কিন্তু জানা আছে। তোমাদের লজ্জা হওয়া উচিত। আমি বলছি না নানা নানির গোষ্ঠীর নাম জানা খারাপ, জানতে, কিন্তু রুট বাপের গোষ্ঠী। কিন্তু আমাদের সিস্টেম এখন এমন হয়ে গেছে যে আমাদের এই প্রজন্মের মেজরিটি স্টুডেন্ট বাপের বাড়ির মানুষদের সাথে খুব বেশি অ্যাটাচড না। এবং অনেকে এটা চিন্তা করে যে যে আমার ফুফুর থেকে আমার মামি আমার কাছে ভালো। তোমাদের মধ্যে এই রোগে আক্রান্ত অনেকেই আছে যে ফুফুর থেকে মামি ভালো। ফুফুর থেকে মামি কখনো ভালো হয় না। এটা তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে আমার ফুফু এটা 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 এটা, বাট তোমার মামির থেকে তোমার ফুফু তোমার জন্য 1000 টাইম বেটার, সব সময় বেটার, সব সময় ভালো। এটা তুমি বুঝবা না। তুমি মরলে তোমার মামি তোমার জন্য কান্না করবে না, টু বি অনেস্ট, কানবে না, কিন্তু তোমার ফুফু কানবে। তুমি যারা সবচেয়ে খারাপ মনে করো সে তোমার জন্য কানবে, কারণ তোমার সাথে তার সাথে রক্তের টান আছে, রক্তের মিল আছে, তার সাথে তোমার সাথে রক্তের সম্পর্ক। তোমার মামির সাথে তোমার সাথে নাথিং, কিচ্ছু না। তোমার খালার সাথে তোমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। অনেকেই মনে করে যে ফুফুর থেকে খালা ভালো, সবাই ভালো, বাট যেটা রক্তের সম্পর্ক সেটা সবসময় সমুন্নত রাখতে হবে। বুঝতে পারছো? কি ভুল বলছি নাকি? আচ্ছা, অনেকের কমন পড়ে যাচ্ছে, এই জন্য দুঃখিত। তো দেখো, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতল পরিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। বুঝছো? আচ্ছা, এইবার খেয়াল করো। এখন এখানে একটু দেখো যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, অর্থাৎ তার যেই দাদা, দাদার বাপ, আমাদের যেই পূর্বপুরুষ যারা আছে তাদের কথা বলছে। তার করতলে, করতল মানে হচ্ছে হাতে, তার হাতে কি থাকতো? পলিমাটির সৌরভ ছিল। সৌরভ শব্দের অর্থ হচ্ছে গন্ধ বা ঘ্রাণ। তাহলে এইখান থেকে, এই লাইন থেকে কি বুঝলাম? কবির পূর্বপুরুষ কি ছিল? অনেক বড় সাপ ছিল না? অনেক বড় অফিসার ছিল নাকি? তাহলে পলিমাটির সৌরভ কার কার হাতে থাকে? মাটির ঘ্রাণ কার হাতে থাকে? উত্তর হচ্ছে কৃষক। তাহলে এইখান থেকে আমরা জানলাম কবির পূর্বপুরুষ কি ছিলেন? কৃষক ছিলেন। বুঝছো? কবির পূর্বপুরুষ কি ছিলেন? কৃষক ছিলেন। কথা কি বুঝতে পারছো? বুঝো। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তার মানে এইখান থেকে আমরা জানলাম তার পূর্বপুরুষ তারা কি ছিল? সংগ্রামী ছিল। সংগ্রামী। দেখবা অনেক সময় কৃষক যখন এভাবে মাটিতে যখন নুয়ে যখন কাজ করে, সূর্যের আলো তখন তার পিঠের উপর পড়ে, আর যখনই তার পিঠের উপর পড়ে তখন তার পিঠ সূর্যের আলোয় একেবারে রক্ত জবার মতো লাল বর্ণ ধারণ করে। পরিশ্রমী ছিল, সংগ্রামী ছিল। এই জন্য বলছে তার কবির পূর্বপুরুষের হাতে মাটির ঘ্রাণ ছিল, পিঠে রক্ত জবার মতো কি ছিল? ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অর্থাৎ যে পাহাড়টা অতিক্রম করা যায়, অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। পাহাড় অতিক্রম করা কি খুব ছোটখাটো বিষয়? ছোটবেলায় সিনেমাতে দেখছো না যে নায়ক যখন বলো যে তোমার জন্য আমি কি করলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসি, তো নায়িকা বলো যে তুমি আমার জন্য পাহাড়ের উপর থেকে একটা ফুল নিয়ে আসো। তো এই যে নায়ক কি করে, পাহাড়ে বেয়ে তারপর ফুল নিয়ে আসে। তো পাহাড় বেয়ে বা পাহাড় পাড়ি দেওয়া এটা কিন্তু সম্ভব না। কবির পূর্বপুরুষ সেই অসম্ভব কাজগুলো সাধনের কথা বলতেন, অসাধ্য কাজগুলো সাধনের কথা বলতেন, অরণ্যের কথা বলতেন এবং শাপতের কথা বলতেন। অরণ্য মানে তো বুঝো বন, আর শাপত মানে হচ্ছে বনের যে হিংস্র যে জন্তু, যে পশু পাখি আছে তাদের কথা বলতেন। অর্থাৎ একটা সময় ছিল আমাদের পূর্বপুরুষরা, আমাদের মতো এরকম তখন নগরায়ন ছিল না, গ্রাম ছিল না, তখন মানুষজন বনে বাস করত। আর বনে কি থাকতো, যে হিংস্র জীব জন্তু যারা থাকতো তাদের সাথে তারা সংগ্রাম করে টিকে থাকতো, এবং সেই যুগে অধিকাংশ মানুষ ছিল ব্যাদ শিকারী। তাহলে অরণ্যের কথা বলতেন এবং শাপতের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি মানে কি, অনাবাদি জমি, অনাবাদি জমি বা পড়ে থাকে এমন জমি, বুঝছো, পড়ে থাকে যে এইখানে চাষবাস কেউ করে না এরকম। কবির পূর্বপুরুষ সবসময় শ্রম দেওয়ার কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তাহলে কবির কথা বলতেন, কবিতার কথা বলতেন। এগুলো মানে কি, ইতিবাচক ধারণাকে বোঝানো হয়। তাহলে কবি এবং কবিতা দ্বারা কি বোঝানো হয়, ইতিবাচক চিন্তার কথা বলা হয়, ইতিবাচক। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি প্রথম লাইন মিসিং আছে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এই প্যারা ক্লিয়ার? ওকে, গুড। এরপর দেখো, আমরা একটু দেখি কবি তার কবিতায় পূর্বপুরুষ বলতে কাকে বুঝিয়েছেন। পূর্বজনদের, অতীতকে, ইতিহাসকে, কোনটাকে বুঝিয়েছেন বলো? পূর্বপুরুষ। তাহলে পূর্বপুরুষ কি ইতিহাস হয়, অতীত হয় না, পূর্বজন হয়। তাহলে 1 এবং 3, 1 এবং 3 আমার অপশন আছে কোনটাতে? সরি, 1 এবং 3 আমার অপশনে নাই। 1 এবং 3 যেহেতু অপশনে নাই, সেক্ষেত্রে এইটাও আমাদের রাইট অ্যান্সার হবে। আমি আবার বলছি 1 এবং 2 এটা মানে মোর রিলেভেন্ট, বাট ইতিহাস অ্যাকচুয়ালি একরকম অতীত। তো যেহেতু আমার 1 এবং 2 নাই, 3 নাই, তাইলে আমার এখানে 3টাই হচ্ছে রাইট অ্যান্সার। ও 1 এবং 3 আছে, 1 এবং 3 আছে তো, সরি। তাহলে ঠিক আছে, যদি না থাকতো তাহলে আমরা 3টা আনসার করতাম, 1 এবং 3। এবং অনেক বইতে আমি দেখছি যে এখানে 3টাই আনসার দেওয়া থাকে, বাট এটা আমার কাছে যৌক্তিক লাগে না আর কি, গাইড বইগুলোতে দেওয়া থাকে। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, পূর্বপুরুষ যেসব কথা বলতেন তা হলো কি, অরণ্যের কথা বলতেন, শাপতের কথা বলতেন, আবাদের কথা বলতেন। ওকে, বলো তো কোনটা হবে? কবির পূর্বপুরুষ কিসের কথা বলতেন বলো? কবির পূর্বপুরুষ কিসের কথা বলতেন? তাহলে কবির পূর্বপুরুষ অরণ্যের কথা বলতেন, শাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তার মানে 1 এবং 3, এখানে 3টাই রাইট অ্যান্সার, তাই না? এরপর খেয়াল করো, এবার দেখো কবিতার সংজ্ঞা দিচ্ছে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। দেখো আমরা কবিতার সংজ্ঞাগুলো একটু নোট ডাউন করি। তো এখানে আমাদের প্রথম যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে কি বলছে, যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। অর্থাৎ আমরা আমাদের জিহ্বা দিয়ে যা কিছু উচ্চারণ করি স্বাধীনভাবে, সত্য কথা যখন আমরা বলি কবির মতে, সেটাই হচ্ছে কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। 2 নম্বর আবার কবিতার সংজ্ঞা দিচ্ছে। কি সংজ্ঞা দিচ্ছে দেখো, সংজ্ঞা দিচ্ছে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কর্ষিত মানে কি বলতো? কর্ষিত মানে হচ্ছে চাষকৃত, অর্থাৎ চাষ করা হয়েছে, চাষকৃত জমি থেকে আমরা যে ফসল পাই। ফর এক্সাম্পল, তুমি ধান চাষ করলা, অনেক মেহনত করছো, অনেক পরিশ্রম করছো, ধানের চারা রোপণ করছো, সেখান থেকে ধান হয়েছে, ওই ধান তোমার জন্য কবিতা। তাহলে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এইবার খেয়াল করো, যে কবিতা শুনে না তার কি হবে, তার প্রভাব, অর্থাৎ এই যে কবিতা না শোনার যে প্রতিফলন, সেটা এখানে আমরা দেখতে পাই। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। তা বুঝতেই পারতেছ, এইখানে এই প্রসঙ্গে বলতেছে কি, যে কবিতা শুনতে জানে না তার 1 নাম্বার সে ঝড়ের আর্তনাদ শুনবে। এখন ঝড়ের আর্তনাদ মানে কি বলো? এই যে সে যে ঝড়ের আর্তনাদ শুনবে কবিতা শুনতে, অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকলে তার ভিতরে কি হবে বলো তো? সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ তার জন্য মহা বিপদ অপেক্ষা করতেছে, মহা বিপদ তার জন্য অপেক্ষা করতেছে। অর্থাৎ তার জীবনে কখনোই সে স্বাধীন হতে পারবে না,
কখনো সে মুক্ত হতে পারবে না, বিপদ তার জন্য অপেক্ষা করছে। এরপর আবার বলছে যে কবিতা শুনতে জানে না, 2 নম্বর পয়েন্টটা আবার বলছে যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। ওকে, সো দিগন্তের অধিকার থেকে বঞ্চিত মানে কি? এই যে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি এটাই দিগন্ত, আকাশ, মাটি, পাহাড়, গাছপালা, এই যে সৌন্দর্য, এটা যে উপভোগ করার যে ক্ষমতা, এটা থেকে সে বঞ্চিত হবে। এখন ধরো একটা মানুষ সারাদিন সে খালি টাকা ইনকাম করে, সারাদিন খালি টাকা ইনকামের পিছনে দৌড়ায়। আচ্ছা বলো তো, আমি আমার লাইফে এমন অনেক মানুষ দেখছি যারা সারাদিন খালি টাকা ইনকাম করে, ব্যাংকে কোটি 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 টাকা, বাড়ি গাড়ি ফ্ল্যাট, কিচ্ছুর অভাব নাই, কিন্তু সে তার জীবনে এই যে টাকা ইনকাম, টাকা আরো টাকা আরো টাকা, এই মোহ থেকে সে বের হয়ে আসতে পারে না। এই জন্য সে জীবনে কখনো একটা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে কখনো আকাশটাকে উপভোগ করতে পারে না। একটা ধান ক্ষেতের মাঝখানে গিয়ে সে কখনো ধান ক্ষেতটাকে উপভোগ করতে পারে না। সমুদ্রের পাড়ে গিয়ে কখনো সে সমুদ্র উপভোগ করতে পারে না। নদীর পাড়ে গিয়ে সে কখনো নদী স্রোত উপভোগ করতে পারে নাই। তো এই জন্য বলছে যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এরপর 3 নম্বর কি হবে? যে আবার বলছে যে আবার কবিতা শুনতে জানে না, সে অজন্ম কৃতদাস থেকে যাবে। হোয়াট ইজ অজন্ম? অজন্ম মানে আজীবন বা সারা জীবন। সারা জীবন কি থাকবে? কৃতদাস থাকবে। কৃতদাস মানে কি? কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম, কেনা দাস। আগে একটা দাস প্রথা, একটা সিস্টেম ছিল, টাকা দিয়ে দাস কিনতো, টাকা দিয়ে তোরা আমি সারা জীবনের জন্য কিনছি, তুই আমার দাস। তো এই জন্য বলছে যে কবিতা শুনতে জানে না, সে অজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। এবার উচ্চারিত সত্যের মতো, উচ্চারিত হয়েছে এমন সত্যের মতো একটা স্বপ্নের কথা কবি বলতেছে। বুঝছো? ওকে, বুঝতে পারছো? ওকে, এবার আজন্ম শব্দের সমর্থক, অজন্ম শব্দের সমর্থক যাবজ্জীবন, ক্ষণজীবন। এখন ক্ষণজীবন এটা কি হবে বলো? এটা কি হবে? অরণ্য মানে বন, জঙ্গল, বুঝছো? তাহলে এটা হবে না 1 এবং 3। সো 1 এবং 3 আছে কোথায় আমার অপশন? 1 এবং 3 আছে অপশন খতে। উনুনের আগুন, উনুন মানে হচ্ছে চুলা, উনুন বুঝো? চুলা। উনুনের আগুনে, উনুন মানে হচ্ছে চুলা। উনুনের আগুনে এত এত টাকা দিয়ে কি হবে? না, একটা লিমিটের মধ্যে টাকা পয়সা ইনকাম করা ভালো। আনলিমিটেড টাকা কখনোই ভালো না। যে টাকা তোমার দুনিয়া উপভোগ করা থেকে তোমাকে দূরে রাখে সেই টাকার দরকার নেই। যেই টাকা তোমাকে সারাদিন টাকার মধ্যেই ব্যস্ত রাখে সেই টাকার দরকার নেই। যেই টাকা সারাদিন তোমাকে তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন থেকে দূরে রাখে সেই টাকার দরকার নেই। যেই টাকার কারণে তুমি অহংকারী হয়ে যাও, দাম্ভিক হয়ে যাও, সেই টাকার কোনো দরকার নাই। যেই টাকার কারণে তুমি অন্যায় অবিচার করো, যে টাকার কারণে তুমি মানুষকে মানুষ মনে করো না, সেই টাকার কোনো দরকার নাই। আমি কি বুঝাতে পারছি? এই জন্য দেখবা যে টাকার ভ্যারিয়েশনটা তুমি বুঝতে পারবা। দেখবা তোমার যেই বন্ধুর টাকা পয়সা অনেক বেশি, বা বন্ধুর বাপের টাকা পয়সা অনেক বেশি, আর যার বাপে অনেক নিডি, দুইজনের ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কথাবার্তার পার্থক্য আছে, চলাফেরার পার্থক্য আছে, ইগোর পার্থক্য আছে, আছে না? আছে। ওকে, তো চলো আমরা একটু দেখি। উনুনের আগুনে আলোকিত একটু চুলার আগুন। তোমরা গ্রাম অঞ্চলে দেখো এরকম চুলা থাকে, এরকম 3 কোণার মাটির চুলা, কেউ দেখবা কিনা? এই জায়গাতে হচ্ছে এই যে তোমার লাকড়িটা দেয়। তো এরকম তো দেখবা যে জায়গাতে চুলার চারপাশে দেখবা যে আগুনে ধাউ ধাউ করে, বিশেষ করে যেখান দিয়ে লাকড়িটা দেয় ওই জায়গাটা সবসময় আলোকিত থাকে। তো উনুনের আগুনে আলোকিত একটা উজ্জ্বল জানালার কথা বলছি। আচ্ছা, উজ্জ্বল জানালা মানে কি বোঝায়? উজ্জ্বল জানালা দিয়ে কি হয়? সাধারণত আমরা দেখি বাতাস ঢুকে, আলো ঢুকে। তার মানে জানালা কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির আমাদেরকে কি দেয়? হিন্টস দেয়। ঘর অন্ধকার, জানালা খুলে দিলে ঘর আলোকিত হয়ে যায়, তার মানে এটা একটা আলোর পথ। ঘরের তীব্র গন্ধ, জানালাটা খুলে দিলাম, গন্ধ বের হয়ে গেল, তার মানে এটা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদেরকে দেয়। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ প্রবাহমান নদী সাঁতার না জানলেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। এরপর দেখো আবার এই প্রসঙ্গটা বলতেছে যে কবিতা শুনতে না জানলে কি হবে? সে নদীতে ভাসতে পারবে না, অর্থাৎ তার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। এরপর আবার বলছে যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে জানে না। আচ্ছা, মানুষ কি মাছের সঙ্গে খেলা করতে পারে না? এটা দ্বারা কি বুঝাইছে? সাধারণত বুঝায় মাছ একটা মুক্ত প্রাণী। আচ্ছা বলো তো, সমুদ্রের মধ্যে যে মাছ থাকে, নদীতে যে মাছ থাকে, এই মাছের কোনো বাধা আছে যে সে এই জায়গাতে যাইতে পারবে না? তার জন্য কোনো বাধা আছে যে নদীর এই জায়গাতে সে যাইতে পারবে না? এমন কোনো বাধা আছে? নাই। আবার দেখো
আরেকটা মুক্ত প্রাণী আমরা বলতে পারি পাখি। ধরো এটা বাংলাদেশের সীমানা, এটা ইন্ডিয়ার সীমানা। তুমি চাইলে বাংলাদেশের সীমানা ক্রস করে ইন্ডিয়াতে যাইতে পারবে না, কিন্তু একটা পাখি উড়াল দিয়ে সে ইন্ডিয়াতে চলে যেতে পারবে, সে বাংলাদেশে চলে আসতে পারবে। ইন্ডিয়া থেকে সে চাইলে এর পরের রাষ্ট্রে সে চলে যেতে পারবে, তার জন্য এটা কোনো বিধিনিষেধ নেই। তাহলে এই যে মুক্ত প্রাণী বুঝাতে এখানে আমরা কবি এখানে মাছের কথা ব্যবহার করছে। এই জন্য মাছের সঙ্গে, অর্থাৎ এরকম মুক্ত সে হতে পারবে না, মাছের সঙ্গে তার মানুষ খেলা করতে পারে না, সেই জিনিসটা এখানে বুঝিয়েছে। এরপর বলছে যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। ছোটবেলা আমরা মায়ের কোলে শুয়ে গল্প শুনছি, তোমরা কে কে শুনছো? আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, এই লাইনটা কেন নাই? এই লাইনটা আছে তো, বললাম না? আচ্ছা, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, লাইন মিসিং হয়েছে? আচ্ছা, এই দুইটা লাইন মিসে। আমি উচ্চারিত সত্য, এটা তো আমি পড়াইছি। ওকে, আচ্ছা, না থাকলে একটু বইয়ের সাথে একটু মিলাই নাও। এরপর দেখো, তাহলে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। ছোটবেলায় মা আমাদেরকে ছড়া শোনাইতো, গল্প শোনাইতো। এক দেশে একটা রাজা ছিল, রাজার একটা রানী ছিল, এক বনে একটা বাঘ ছিল, বুঝছো? এই যে ছোটবেলা যে গল্প শোনার আনন্দ, এখন কি তুমি চাইলে মায়ের কোলে শুয়ে শুয়ে সেই গল্পগুলো শুনতে পারো? না। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাদেরকে সেই গল্পগুলো শোনাতো, এখন সেটা সম্ভব না। তাহলে আমরা সেই যে আমাদের যে শৈশব, সেটা উপভোগ করা, শৈশবে আবার ফিরে যাওয়া, সেটা পারবো না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তিনি বিচলিত স্নেহের কথা বলতেন। তাহলে কবির পূর্বপুরুষ একটা বিচলিত স্নেহের কথা বলছেন। বিচলিত মানে কি? বিচলিত মানে হচ্ছে চিন্তাযুক্ত। বিচলিত মানে কি বলো? চিন্তাযুক্ত। একটা চিন্তাযুক্ত স্নেহের কথা বলতেন। দেখবা অনেক সময় আমরা যখন ঘর থেকে যখন বের হই, তখন মা একটু পরপর কল দেয় যে কলেজ থেকে ফিরে আসার কথা, তুই আসতেছিস না কেন? 4টা বেজে গেল, তুই এখনো কোথায় আসিস? তো মেয়ে বললো যে আম্মু আমি আসতেছি, জ্যাম অনেক লেট হয়ে গেছে। কিন্তু মেয়ে কিন্তু আসলে আসতেছে না, মেয়ে আরেক জায়গায় আছে। এটা হচ্ছে চিন্তাযুক্ত একটা স্নেহ। স্নেহ করে কিন্তু স্নেহের ভিতরে চিন্তা থাকে। মেয়ে বের হয়ে গেছে, ঘরে আসতেছে না, 4:30 বাজে আবার কল দিলে, কিরে কতক্ষণ লাগবো? বলে এই যে মাত্র ছাড়ছে, আসতেছি, জ্যাম ছাড়ছে। মেয়ে কিন্তু অন্য জ্যামে। এটা হচ্ছে চিন্তাযুক্ত স্নেহ। তাহলে কবির পূর্বপুরুষ এমন বিচলিত স্নেহের কথা বলতেন। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক গর্ভবতী বোন মারা গেছে, তাই না? সে কথা বলছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। এই লাইনটা মিনিং বুঝো একটু। আচ্ছা, ভালোবাসা দিলে কি মা মরে যায়? আসলে না। এটা কি বুঝাইছে? অনেক সময় আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যদি দেখি যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা খেয়াল করলে দেখতে পাই যে দেশকে ভালোবেসে বহু ছেলেরা, বহু তরুণরা বৃদ্ধ মাকে, অসুস্থ মাকে ঘরে রেখে তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাহলে সে দেশকে ভালোবাসতে গিয়ে যুদ্ধ করে স্বাধীন হয়ে এসে দেখলো যে তার মা নাই, তার মা পাকিস্তানি হানাদারদের হাতে নিহত, তার মা কোনো খোঁজ পাওয়া যায় না। এই জন্য বলছে ভালোবাসা দিলে মা মরে যায়, অর্থাৎ দেশকে ভালোবাসলে মাকেও হারাতে হয়। যুদ্ধ আসে ভালোবেসে। এরপর বলছে যুদ্ধ আসে ভালোবেসে। যুদ্ধ ভালোবেসে আসে। পরাধীন জাতিকে স্বাধীন করার জন্য, আবদ্ধ জাতিকে, ঠিক আছে, মুক্ত করার জন্য যুদ্ধ আসে। নাহলে কোনো জাতি কখনো স্বাধীন হতে পারতো না, পারবে না। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। এরপর কবিতার ভাইয়ের কথাও বলেছেন। দেখো, বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কি বোঝানো হয়েছে? আপন জনের উৎকণ্ঠা, ভালোবাসা আর শঙ্কা, বিফল স্নেহ। বলো কোনটা হবে? আমাকে একটু 2টা মিনিট জাস্ট একটু টাইম দাও, তোমরা এই কোশ্চেনটা সলভ করো। আমাকে 2টা মিনিট টাইম দাও, আমার একটা ওষুধ আছে, আমি এটা একটু খেয়ে আসি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আসো দেখি এরপর। তো বিচলিত স্নেহ মানে কি? আপনজনের উৎকণ্ঠা, ভালোবাসার শঙ্কা, শঙ্কা মানে চিন্তা। এটা তো হবে না, বিপরীত স্নেহ, এটা তো আর হচ্ছে না। তাহলে 1 এবং 2, 1 এবং 2 আছে আমার অপশন কতে। আচ্ছা, এরপর বলছে যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। এখানে কবিতা শুনতে অর্থাৎ যার ভিতরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। সন্তানের জন্য অনেক মা মারা গেছে, সন্তানকে জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়, সেই দৃষ্টিভঙ্গিটা এখানে উপস্থাপন হয়েছে। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি দেশের জন্য, তুমি ঘরের কোণে বসে থাকবা। তুমি কখনো দেশকে ভালোবেসে দেশের জন্য তুমি কি করবা? যুদ্ধ করবা, এটা তুমি পারবা না। এরপর বলছে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার ভিতরে যদি ইতিবাচক যদি দৃষ্টিভঙ্গি যদি না থাকে তাহলে কি করবা? তুমি সূর্যকে হৃৎপিণ্ডের মধ্যে ধারণ করতে পারবে না। আচ্ছা, এখানে কেন সূর্যের কথা বলা হয়েছে বলতে পারবা? কারণ পৃথিবীতে বলা হয় সমস্ত শক্তির আধার উৎস সূর্য। সে মহা অসীম সম্ভাবনা, সে অসীম শক্তি তুমি তোমার হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে তুমি ধারণ করতে পারবে না যদি তুমি তোমার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। তাই এখান থেকে আমরা জানলাম কবির পূর্বপুরুষ কৃতদাস ছিল। এই লাইনগুলো রিপিট হয়েছে আবার, এগুলো আমরা আগেও পড়েছি। এরপর বলেছে যে কর্ষণ করে। কর্ষণ মানে কি বলতো ভাইয়া? কর্ষণ মানে হচ্ছে চাষ। তাহলে যে কর্ষণ করে, যে চাষ করে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। তুমি একটা জায়গাতে তুমি মনে করো গাছ লাগাইলে, অনেক গাছ, ধান গাছ লাগাইলে, পাট গাছ লাগাইলে, অনেক কষ্ট করছো, চাষ করছো। এরপরে সেখানে ধান হবে, সেই ধান তুমি বিক্রি করতে পারবা, সেখান থেকে তুমি টাকা পাবা। তাহলে তোমাকে সমৃদ্ধ করছে কি? সেই শস্যের সম্ভার। তাহলে যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে কি করে? সমৃদ্ধ করে। যে মৎস্য পালন করে, মৎস্য মানে কি আমরা জানি, মৎস্য মানে হচ্ছে মাছ। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করে। যে গাভীর পরিচর্যা করে, গাভী মানে হচ্ছে কি? গরু, সবাই তো এটা জানো। প্রমিত বানানে গরু বানান, গ উকার রয় রস্যকার। যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করে। অনেকেই গরুকে মা বলে, জননী বলে। তো গরুর পরিচর্যা করলে সেই জননীর আশীর্বাদ তোমাকে দীর্ঘায়ু করবে, তোমার আয়ু বাড়িয়ে দিবে। এরপরে লাইনটা গুরুত্বপূর্ণ, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করো। লৌহ খণ্ড মানে কি বলো? লৌহ, লোহার খণ্ড আর কি, লোহার টুকরা মানে বুঝাচ্ছে তরবারি। এখন মনে করো তুমি যুদ্ধে যাবা, তোমার এমন তরবারি নিয়ে গেছো যেই তরবারি দিয়ে শত্রুপক্ষরে এমনে 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 জয় করো, কাটা যায় না। তাহলে এই তরবারি দিয়ে তুমি কি শত্রুর হাত থেকে তুমি কি নিরাপদ না অনিরাপদ বলো? তুমি এমনে 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 করতেছ, আর শত্রু কি হয়েছে? শত্রুর কিছু হইতেছে না। তারপর বলছে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করে। আচ্ছা, লাইন গ্যাপ গেছে, আমি একটু লাইনগুলো একটু পড়ি। সরি, আমাদের এই স্লাইডে একটু মেবি মানে আমি ওই যে পিডিএফ করার সময় হয়তো লাইনগুলো মিসিং হয়েছে, আমি একটু পড়তেছি। হ্যাঁ, আমি পড়তেছি, যে লাইনগুলো বাদ আছে তোমরা একটু বইতে ধরো, আমি লাইনের অর্থ বলে দিচ্ছি। আচ্ছা, ওকে, লাইনটা হচ্ছে এরকম, আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? অর্থাৎ তার মতো বলতে কার মতো? কবির পূর্বপুরুষের মতো। অর্থাৎ কবির পূর্বপুরুষ যেভাবে কি করেছে, কবিতার কথা বলেছে, যেভাবে স্বাধীনতার কথা বলেছে, যেভাবে পরাধীনতাকে ছিনিয়ে আনার কথা বলেছেন, সেটার মতো। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ আমি কি তার মতো করে কবিতার কথা বলতে পারবো কিনা, আমি তার মতো করে স্বাধীনতার কথা বলতে পারবো কিনা। ওকে, এই লাইনটা ওকে। আচ্ছা, এরপর বলছে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। অর্থাৎ এখন প্রজ্বলিত মানে কি বলো? প্রজ্বলিত বলতে বোঝানো হচ্ছে, দেখবা লোহা কেউ সানাইতে দেখছো, লোহার ধার দিতে দেখছো? কামারের কুমারের দোকানে গেলে কেউ দেখবা এটা, যে আগুনের মধ্যে দিয়ে ইয়ে করে। তো সেটা যদি না করে তাহলে ইস্পাতের তরবারি তোমাকে সশস্ত্র করবে, তোমাকে সেদিন প্রোটেক্ট করবে যুদ্ধের মাঠে। তাহলে ইস্পাতের তরবারি তুমি যদি শানিত করো তাহলে যুদ্ধের মাঠে সেটা তোমাকে কি করবে? শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা করবে। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, যে কর্ষণ করে। বলো তো এই কোশ্চেনটা, বলো এই কোশ্চেনটা সলভ করো।
তাহলে বলো তো কি হবে? এটা তো ইজি কোশ্চেন। তাহলে খেয়াল করো, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। কাকে দীর্ঘায়ু করবে? একমাত্র এইটা, যে গাভীর পরিচর্যা করে, অর্থাৎ এক। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে শুধু ক। দেখো এখানে অপশনে শুধু একটাই আছে, তার মানে এটা রাইট অ্যান্সার। দীর্ঘদেহ পুত্রগণ, অর্থাৎ আমাদেরকে বলতেছে। দীর্ঘদেহ বলতে অনেক বইতে লেখা থাকে অলস, অনেক বইতে লেখা থাকে আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম, আমাদেরকে বলতেছে। আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি। এগুলো মনে রাখবা। বোনের ক্ষেত্রে বলছে মৃত্যু, ভাইয়ের ক্ষেত্রে বলছে ভাইয়ের যুদ্ধের কথা। আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। ওকে, আচ্ছা। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। আবার কবি আবার সংজ্ঞা দিচ্ছে কবিতার। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। কোনো অভ্যুত্থান হলে, কোনো বিপ্লব হলে তারপর যেটা আসে সেটাই কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। এটা আপাত দৃষ্টিতে পড়ে তোমার কাছে মনে হবে যে প্রেমিক প্রেমিকারে সুন্দর কণ্ঠে গান শোনাচ্ছে, কবিতা শোনাচ্ছে, এটাই কবিতা। নো, এটা মানে হচ্ছে আমরা যখন দেখি কোনো অভ্যুত্থান হয়, কোনো বিপ্লব হয়, কোনো সংগ্রাম হয়, তখন কি হয়? স্লোগান দেয়, রাষ্ট্রভাষা বাংলা চাই, স্লোগান আছে না? পুরুষ যখন, বিপ্লবী যখন এই কণ্ঠে, তার কণ্ঠে যখন সে স্লোগান ধরে, তখন এটাকে বলছে, সেটাই কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমরা আমাদের জিহ্বা দিয়ে যত কিছু উচ্চারণ করি, আমাদেরকে ফোর্স করে না যে না পিস্তল ধরে রাখবো, এটা না বললে মিডিয়াতে, সেটা না বললে তোকে মেরে ফেলবো, এটা না। মুক্ত কথা আমরা আমাদের মুখ দিয়ে যা উচ্চারণ করি, আমাদের জিহ্বা দিয়ে যা উচ্চারণ করি, সেটাই কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। অর্থাৎ এই যে হতাহত হওয়া, আহত হওয়া, নিহত হওয়া, রক্তাক্ত হওয়ার পর আমরা যে প্রতিরোধ করি, শত্রু পক্ষকে আমরা যেভাবে প্রতিরোধ করি, সেটাই হচ্ছে কবিতা। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ কবির পূর্বপুরুষের মতো করে কবিতার কথা, ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা, সেই স্বাধীনতার কথা আমরা বলতে পারবো কিনা, কবি সেই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা পারবো কিনা, এটা কবি জানতে চেয়েছেন। বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা। এরপরে আসো আমরা একটুখানি যদি দেখি, আমরা মোটামুটি অনেক কিছু পড়ছি। এবার চলো আমরা একটু দেখি ঢাকা বোর্ড 2024 নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। পাহাড়ি ঢালের মতো নেমে আসে সমস্ত ভাষায়, আবাগা মানুষ যেন জেগে উঠে আবারই আশায়। আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, নুরুল দিন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক, জাগবাহী কণ্ঠে সবাই। অর্থাৎ এটা হচ্ছে নুরুল দিন, তিনি একজন তিনি হচ্ছেন উত্তরবঙ্গের একজন সংগ্রামী কৃষক নেতা ছিলেন। তিনি কৃষকদেরকে একতাবদ্ধ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়েছেন। তো এখন এখানে বলছে উদ্দীপকে প্রতিফলিত চেতনায় ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, সে অজন্মকৃত দাসে, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। তো বলো কি হবে? তো বুঝতে পারতেছে এইটা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। ওকে, আচ্ছা, হোপফুলি তোমরা বুঝতেছ। আচ্ছা, এবার আসে এই কোশ্চেনটা সলভ করে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতা কোন ছন্দ রচিত? এটা আমি একেবারে ক্লাসের শুরুতেই বলছি। ওকে, তাহলে কি হবে? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে গদ্য ছন্দ। উত্তর কি? গদ্য ছন্দ। ওকে, গুড, এটা আমরা পড়ছি। আচ্ছা, এটা বুঝছো? এই কোশ্চেনটা সলভ করো। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়, যেটা আমরা মূলভাবে, কবিতার মূলভাবে, এটা আমরা অলরেডি পড়েছি। গুড, তাহলে এটা কি হবে? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে,
কোন দিকটি? সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ। এটা আমরা একেবারে আমাদের মূলভাবে এটা আমরা পড়ে আসছি। গুড, তাহলে এটা হচ্ছে ক। এটার উত্তর কি হবে? ক হবে। আচ্ছা, এবার এটা দেখো, আমি কিংবদন্তির, এগুলো সব বোর্ডের কোশ্চেন, যে কুমিল্লা বোর্ড 2024, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয় সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে কি বোঝানো হয়েছে? আলো, উত্তাপ, শক্তি, সমর্থ, কোনটাকে বোঝানো হয়েছে বলো? ওকে, তাহলে এটা কি হবে? উত্তর হচ্ছে শক্তি। এটা আমি তোমাদেরকে আগেই বলছি, সমস্ত শক্তির উৎস সূর্য, এই জন্য এখানে সূর্যের কথা বলেছে। আচ্ছা, এটা দেখো, আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা হলো কি? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, প্রবাহমান নদীর কথা, উজ্জ্বল জানালার কথা। এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, আমরা এটা একটু স্কিপ করি, এটা একটু ভুল আছে। আচ্ছা, এবার এটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, বিচলিত স্নেহ বলতে কি বোঝানো হয়েছে? কপট মায়া, লোক দেখানো আদর, আপনজনের উৎকণ্ঠা, স্বতন্ত্র ভালোবাসা। এটা কি হবে? এটা আমরা পড়ছি। তাহলে বলো তো এটা কি হবে? উত্তর হচ্ছে এই যে আপনজনের উৎকণ্ঠা, রাইট? এটার উত্তর হচ্ছে সি। এগুলো সব কিন্তু বোর্ডের কোশ্চেন। গুড। আচ্ছা, তাহলে আপনজনের উৎকণ্ঠা। আচ্ছা, ওই যে আগে একটা কোশ্চেন বলছে ভুল আছে, এই কোশ্চেনটা এখানে দেওয়া আছে সঠিক করে। আবু জাফর ওবায়দুল্লাহর মতো কবিতা হলো কি? সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান, মায়ের কোলে শুয়ে গল্প শোনা কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা। কি? এটা কিন্তু ইজি কোশ্চেন, এটা পারবা। তাহলে উত্তর কি হবে বলতো? সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা ওকে। মায়ের কোলে শুয়ে গল্প শোনা, এটা কবিতা না। এই প্রসঙ্গটা কখন আসছে? যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না, এটা তো কবিতা না। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, দ্যাট মিনস 1 এবং 3। 1 এবং 3 আছে আমার অপশন খতে, তার মানে খ হচ্ছে রাইট অ্যান্সার। শেষ। বুঝতে পারছো ভাইয়ারা? কি সহজ? সহজ, একটু পড়লেই সহজ। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাও। আশা করি ভালো লেগেছে আমাদের এই কবিতাটা। আমরা আজকের ক্লাসে আলহামদুলিল্লাহ পড়তে পেরেছি। একটু পড়াশোনা করো, অনেকের টেস্ট পরীক্ষা ছিল, আজকে উপস্থিতিও ভালো ছিল। দেখতে দেখতে কিন্তু কোর্স শেষ হয়ে যাবে। সো বি কেয়ারফুল এবং খুব ভালো করে পড়াশোনা করার জন্য চেষ্টা করো, খুব ভালো করে পড়ো। এই পড়াশোনাটা কন্টিনিউ করো প্লিজ। মানে খুব ভয়াবহ বিপদ আসার আগে পড়াশোনাটা কন্টিনিউ করো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো করে কবিতাটা পড়বা, কোনো প্রবলেম থাকলে আমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। পোস্ট টোস্ট তো দাও না, পড়াশোনাও মনে হয় করো না। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।